এইটার ক্লাসটা এই রুমে হয়। না, আমি ক্লাস নিচ্ছি না, আমি কিছু করতেছি না। ঠিক করে আছে তো, দোকানে দোকানে আছে, কতটা লাইন আছে। কোনোদিন তো এদের ক্লাস নেয়নি। কাটতে না হয়েছে আপনার। মিঠুন চক্রবর্তী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ইসলাম, জি ম্যাম। তোমরা এইটা পড়াও? হ্যাঁ ম্যাম, আমরা এইটে বলি। তো রেগুলার ক্লাস করছো? জি ম্যাম। সিলেবাস শেষ হয়ে গেছে না বাকি আছে আরো? বাংলা সিলেবাস কি শেষ না বাকি আছে কিছু বাবা? কাজে সেটা তো বলতে পারবো না, তাই না খায়রুল? বাংলা সিলেবাস কি শেষ? সিলেবাস দেখিনি তো ম্যাম, বলতে পারবো না। তাহলে কি দেখে ক্লাস করলে এতদিন? বাংলা ব্যাকরণ বই আনছো কাছে? বাংলা ব্যাকরণ বই নিয়ে এসো। জি ম্যাম, কাছে আছে। আছে? তার মানে তো ব্যাকরণই করতেছিলাম। শব্দ পদ অধ্যায় বের করে দেখি কি আছে ওখানে। মিঠুন স্যার কত দূর করালো বাবা? মিথুন স্যার হচ্ছে ওই সবগুলো সিলেবাস অনুযায়ী সবগুলো একবার করে রিভিশন করেছে। তাই? তাহলে তো আর ক্লাসই লাগতেছে না, তাহলে এবার আমি কি পড়াবো? আমার জন্য তো কিছুই বাকি রাখেনি। সুস্মিতা আছো? হ্যাঁ ম্যাম। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ম্যাম। কেমন আছো? ভালো, আপনি? এই তো আছি। চিনো আমাকে? না ম্যাম, আপনি তো ডে শিফটের। তাহলে ডে শিফটের হলে কি আর চেনা যায় না বলো? আচ্ছা ঠিক আছে। রাফিদ রহমান আছো? রাফিদ কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা সবাই বাংলা ব্যাকরণ, যেটা তোমাদের ক্লাস 8 এর যে বাংলা ব্যাকরণ বই আছে, ব্যাকরণ বইটা সবাই বের করো, আর শব্দ পদ অধ্যায়টা বের করো বাবা। যদি হয়েও থাকে অসুবিধা নাই, আর তোমরা একটু চেক করে দেখো তো যে কোনগুলো তোমাদের হয়েছে আর কোনগুলো হয় নাই। তোমাদের কাছে তো সিলেবাস আছে, গুগল ক্লাসরুমে ঢুকলেই তো তোমাদের সিলেবাস পাবা। আর তারপরে তো আমি আছি। মাত্র 4 জন, আর গুলো কই? তাহলে দেখো, শব্দ ও পদ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা কি জানবো, যে শব্দ কি বা কাকে বলে, তাই না? শব্দ কি বলতো? শব্দ কাকে বলে? বাংলা ব্যাকরণের শব্দ কাকে বলে? ম্যাম আমি বলবো। বলো, যে কেউ, কোনো সমস্যা নাই। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় সেটাকেই শব্দ বলে। হ্যাঁ, গুড, ভেরি গুড। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যখন কি করবে, একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে কি বলা হয়? শব্দ বলা হয়। তাহলে আমরা যদি আরো সহজ করে বলি, তাহলে অর্থপূর্ণ ধ্বনির মিলনে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়, তাই না? অর্থপূর্ণ ধ্বনির মিলনে কি তৈরি আসসালামু হয়? আলাইকুম ম্যাম। শব্দ তৈরি হয়। তাহলে শব্দের প্রাণ কি বলতো? শব্দের প্রাণ কি? অর্থ। 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 এই জন্যই কিন্তু সংজ্ঞা যখন আমরা বলছি, সংজ্ঞা বলতে গিয়ে কিন্তু আমাদেরকে ওটাই বলতে হচ্ছে যে অর্থপূর্ণ ধ্বনির মিলনে কি হয়? শব্দ হয়। তার মানে কি, অর্থ না থাকলে কিন্তু যতই আমরা ধ্বনি এক জায়গায় করি, সেটা কিন্তু কোনো
কি হবে না, শব্দ হবে না। তাহলে একটু কয়েকটা ধ্বনি মিলে একটা শব্দ তৈরি করো তো, যে কোনো শব্দ, যে কেউ করো। কলম, কলম। হ্যাঁ, ক আছে, ল আছে আর ম আছে, তাই না? তাহলে এই তিনটা মিলে কি হয়েছে, কলম, একটা শব্দ তৈরি হয়েছে। যদি আম করি তাহলে কি হতো, আ এবং ম। তো এখানে কিন্তু কলমের সঙ্গে দেখা গিয়েছে যে কয়ের সঙ্গে একটা ল আছে, তারপরে হলো ময়ের সঙ্গে একটা কয়ের সঙ্গে একটা অ আছে, লয়ের সঙ্গে একটা অ আছে, এবং পরে ম যেটা সেটা আমরা কি করেছি, অটা ছেড়ে দিয়েছি। তাহলে মোটামুটি এই পাঁচটা ধ্বনি মিলেই কি হয়েছে, যে আমাদের কলম শব্দটা তৈরি হয়েছে। আর এর এই মনে করো শব্দগুলো যখন আমরা পাশাপাশি বসাবো, শব্দগুলি পাশাপাশি বসানোর ফলে যখন কি হবে, মানে বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন সেটাকে কি বলা হয়, শব্দগুলোকে যখন আমরা পাশাপাশি বসাবো, বসানোর পরে ওই বাক্যে বক্তা যা বলতে চেয়েছিল সেটা যখন কি হবে, বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন সেটাকে কি বলা হয়, বাক্য। বাক্য। তার মানে কি, যদি আমরা ব্যাকরণিক দিক থেকে আরো একটু সুন্দর করে বলি তাহলে কি হবে, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলা হয়, বাক্য বলা হয়। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলা হয়, বাক্য বলা হয়। দেখো তোমাদের বইয়ে একটু অন্যরকম করে দেওয়া আছে, সহজ করে আরো বলা আছে যে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেটাকে কি বলে, বাক্য বলে। তো তোমরা একটা বাক্যের উদাহরণ বলো তো, বলো যে কোনো একটা আমি বাক্য। বাজারে যাই। আমি বাজারে যাই। তুমি কি বাজারে যাও সত্যিকার অর্থে, নাকি বইয়ে আছে তাই বললে? বই আছে তাই বললাম। আচ্ছা ঠিক আছে। আমরা কি আমি স্কুলে যাই বলতে পারি, কিংবা আমি ভাত খাই, যে কোনো কি, যে শব্দগুলি যখন আমরা পাশাপাশি বসাবো, বসানোর পরে ওখানে বক্তা বা কর্তা যা বলতে চেয়েছিল সেটা যদি কি করে, যে সেই মনোভাবটা যদি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তখন সেটাকে কি বলা হয়, বাক্য বলা হয়। তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো বিষয় শিখলাম, শব্দ কাকে বলে শিখলাম, তারপরে শব্দের প্রাণ কি শিখলাম, তারপরে শব্দ কাকে বলে শিখলাম, তারপরে শব্দ গঠন শিখলাম, এরপরে আমরা কি শিখলাম, যে বাক্য শিখলাম এবং বাক্য গঠন শিখলাম। তাহলে এই যে ছোট ছোট অংশগুলি, এগুলোই কিন্তু আমাদের কি হবে, বহু নির্বাচনের জন্য প্রয়োজনে লাগবে। যদিও আমাদের এখন ক্লাস 8, তোমরা ভাবছো যে আমাদের যে এসসি হচ্ছেই না, তারপরে প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু এগুলো আমরা যদি না পড়ে উপর ক্লাসে উঠি তাহলে কি হবে, আমাদের ব্যাকরণে গিয়ে আবার কি হবে, গ্যাপ তৈরি হবে। তো সেই জন্যই কিন্তু আমরা কি করছি, চেষ্টা করছি যে তোমাদের যে বিষয়গুলি আসলে বাকি ছিল বা যেগুলো পড়ানো হয় নাই, সেরকম বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, যে যখন তোমরা ক্লাস 9-এ উঠবে, গিয়ে যে বাংলা ব্যাকরণ বই পাবে তখন এটার সঙ্গে কি অবশ্যই রিলেটেড। এরপরে বলা আছে দেখো পরবর্তী অংশে, যে বলছে যে বিভক্তি মানে কি, যে যখন আমরা কি করব, বাক্য গঠন করব, তখন একটা শব্দের সাথে আরেকটা শব্দের যখন আমরা কি করব, সম্পর্ক তৈরি করব, এই সম্পর্ক তৈরি করতে আমাদের কি করতে হবে, কিছু বিভক্তি যোগ করতে হবে। তাহলে এই বিভক্তিগুলো যদি যোগ আমরা না করি তাহলে কি হবে, একটা শব্দ আরেকটার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। যেমন তুমি বলেছো যে আমি বাজারে যাই, তাই না? তাহলে এই আমির সঙ্গে বাজারের এবং বাজারের সঙ্গে যাওয়ার একটা লিঙ্ক তৈরি হয়েছে, কোথায়, বলছে যে ওই যে বাজার শব্দের সঙ্গে যখন আমরা কি করেছি, এ বিভক্তিটা যুক্ত করেছি, বাজার যোগ এ সমান সমান কি হয়, বাজারে হয়। তাহলে যদি আমরা ওই যে বলছি যে আমি স্কুলে যাই, তাহলে এটা কি হবে, স্কুল যোগ এ, তার মানে কি, যে এখানে এটা হলো বিভক্তি। তো এই বিভক্তিগুলো কি করে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের লিঙ্ক করে, বা একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি মানে অর্থ প্রকাশের ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে বিভক্তিটা কি, তাই না? তাহলে বলছে যে বাক্যে ব্যবহৃত হবার সময় শব্দের শেষে কি হয়, কিছু বর্ণ যুক্ত হয়।
যখন শব্দগুলাকে আমরা বাক্যে ব্যবহার করি তখন কি হয়, এই শব্দগুলোর সঙ্গে কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ তৈরি হয়। এই বর্ণ বা বর্ণগুচ্ছগুলি কি করে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। এই ধরনের যে বর্ণ বা বর্ণগুচ্ছগুলি আছে সেগুলোই কি বিভক্তি, তাই না? বিভক্তি যদি মানে যে বিভক্তি চিহ্নগুলা অস্পষ্ট, ধরে নাও যে আমি কিংবা যাই, এগুলাতেও বিভক্তি চিহ্ন আছে কিন্তু এই বিভক্তি চিহ্নটা কি অস্পষ্ট, তো সেই জন্য সেটাকে কি বলা হয়, প্রথমা বা শূন্য বিভক্তি। যে বিভক্তি চিহ্নগুলো অস্পষ্ট সেই বিভক্তি চিহ্নগুলা কি শূন্য বা প্রথমা বিভক্তি। তো বিভক্তি আসলে প্রধানত কয় প্রকার বলতো? বিভক্তি প্রধানত কয় প্রকার? কয় প্রকার বলো? দুই প্রকার। বিভক্তি প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা কি শব্দ বিভক্তি আর আরেকটা হলো ক্রিয়া বিভক্তি। একটা শব্দ বিভক্তি আরেকটা কি ক্রিয়া বিভক্তি। তাহলে শব্দ বিভক্তিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 7 ভাগে ভাগ করা যায়। সেটা কি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাই না? তাহলে যদি থাকে যে বিভক্তি প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শব্দ বিভক্তি আর আরেকটা হলো ক্রিয়া বিভক্তি। যাহার শব্দ বিভক্তি তাহাই হলো নাম বিভক্তি। ঠিক আছে? তাহলে শব্দ বিভক্তিকে আবার কয় শ্রেণীতে ভাগ করেছি? 7 শ্রেণীতে ভাগ করেছি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর ক্রিয়া বিভক্তির কোনো শ্রেণী বিভাগ নেই। ক্রিয়া বিভক্তি কোনগুলি? যখন কি হবে, কোনো ক্রিয়া পদের সঙ্গে কি হবে, বিভক্তির চিহ্ন যুক্ত হবে। যখন কোনো ক্রিয়াপদের সাথে যে বিভক্তিটা থাকবে সেটাই আসলে ক্রিয়া বিভক্তি। যত যত ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদের সাথে যে বিভক্তি থাকবে সেই বিভক্তিটাকে কি বলা হয়? ক্রিয়া বিভক্তি বলা হয়। তাহলে আমি বিভক্তি প্রধানত কয় প্রকার বলেছি? দুই প্রকার। দুই প্রকার। কি কি? শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। হ্যাঁ, শব্দ বিভক্তিকে আবার কয় ভাগে ভাগ করেছি? 7 ভাগে। 7 ভাগে। গুড। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই তো, আবার কি আমাদের বাসায় করতে হবে এগুলা? আর তো পড়ার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করব, এই যে যারা ক্লাস করছি না তারা কি হচ্ছে, মাত্র 7 জন দেখতে পাচ্ছি, তাও আবার আমাকে দিয়ে। তাহলে তোমরা 6 জন আছো। তাহলে এই 6 জনকে নিয়ে কি ক্লাস আগানো সম্ভব বলো? তাহলে যারা করছে না ক্লাস তারা তো মনে করো বঞ্চিত হচ্ছে। ঘরে বসেই তো ক্লাস করা যায়, এর চেয়ে সুবিধা আর কি আছে বলো? বলে স্কুল আসা ঝামেলা এসে মনে করো এখন আমরা ঘরে বসে কত আরাম করে ক্লাসগুলি করতে পারছি। তারপরেও যদি আমরা না করি তাহলে তো সমস্যা। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এরপরে দেখো, তাহলে আমরা শব্দর পরে তোমাদের এই অংশটাতে যেটা দেওয়া আছে সেটা হলো পদ, তাই না? তাহলে পদ কাকে বলে বা পদের সংজ্ঞা কি বলো তো? যে কেউ বলো। জেমস চৌধুরী বলো, পদ কাকে বলে? নাকি জামিস না কি নাম তোমার? কি চৌধুরী? রাফিদ, রাফিদ বলো, পদ কাকে বলে? বলো। আচ্ছা, কে পারবে? পদ কাকে বলে কে পারবে? কে? সুস্মিতা? হাবিবা আক্তার। আমার নাম হলো হানিফা। ও আচ্ছা, বলো। হানিফা? হ্যাঁ, তাহলে হাবিবা উঠে আছে কেন? আসলে ম্যাম আমার বোন হলো ক্লাস করে তো এজন্য ওর নাম দিয়ে জুম ক্লাস খোলা আছে, এজন্য আমি কোনো সমস্যা নাই, বলো হানিফা, বলো পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। কিন্তু কখন সেটা বিভক্তিযুক্ত, সেই শব্দটা কোথায় থাকলে পদ বলবো? যখন কি হবে, বাক্যে ব্যবহৃত। হ্যাঁ, বাক্যে ব্যবহার হবে, তাই না?
যে এমনি যখন আমরা নর্মালি কি করি যে ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা শব্দগুলি ব্যবহার করি তখন সেগুলাকে কিন্তু আমরা শব্দই বলি, কিন্তু এই শব্দগুলা দিয়ে যখন আমরা বাক্য গঠন করি তখন সেটাকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে যদি আরো একটু সুন্দর করে বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। যে বাক্যে ব্যবহার হবে এবং এগুলার সাথে কি থাকবে? বিভক্তি চিহ্ন থাকবে, এরকমটাকে আমরা কি বলি? পদ বলি। পদ প্রধানত কয় প্রকার বলো তো? পদ প্রধানত কয় 5 প্রকার। আমি কিন্তু প্রধানত বলেছি যে পদ প্রধানত কয় প্রকার। তোমরা এই যে ক্লাস 8 ছেড়ে যখনই ক্লাস 9-এ উঠবে, উঠে কিন্তু এই যে পদ অধ্যায় পাবে, এখানে কিন্তু আমরা কি পাবো? পদ প্রধানত 2 প্রকার, একটা হলো অব্যয় পদ আর একটা হলো সব্যয় পদ, অথবা সব্যয় পদ এবং অব্যয় পদ। তাহলে পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ। সব্যয় পদকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। আর ওই যে একটা প্রথমে যে শ্রেণী বিভাগ করলাম 2 ভাগে, একটা যে অব্যয় ওই পাশে বাকি থাকলো, তাহলে অব্যয়টাকে যখন আমরা কি করব? এর সঙ্গে যোগ করে দিব, তখন সেটা কি হবে? পদ মোট 5 প্রকার হয়ে যাবে। তাহলে পদ মোট হলো 5 প্রকার আর প্রধানত 2 প্রকার, একটা হলো সব্যয় আর একটা হলো অব্যয়। সব্যয়কে 4 ভাগে ভাগ করা যায়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর ওই অব্যয় মিলে 5 প্রকার। তো তোমাদের যেহেতু এখানে সরাসরি 5 প্রকার দেওয়া আছে, তোমরা 5 প্রকারই পড়বে, কিন্তু যখনই তোমরা ক্লাস 9-এ উঠবে তখনই পদ অধ্যায়ে গিয়ে আমরা প্রধানত 2 প্রকার পাবো, একটা সব্যয় পাবো, একটা অব্যয় পাবো। সব্যয়কে আবার 4 ভাগে ভাগ করা হবে এবং ওই অব্যয় মিলে পদ মোট 5 প্রকার। তাহলে আমি কি বললাম যে পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেছি? সব্যয় আর সব্যয় বলেছি এবং অব্যয় বলেছি। সব্যয়কে আবার ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। না, অব্যয় না, বিশেষ্য, ক্রিয়া। বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর ওই যে প্রথম যে 2 ভাগে ভাগ করে একটা ভাগ ছিল অব্যয়, তাহলে সেটা যখন এটার সঙ্গে যোগ করে দিয়েছি তখন কত হয়েছে? মোট 5 প্রকার। তাহলে এবার 5 প্রকার কি কি আবার বলো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে বিশেষ্য কাকে বলে বলো তো? বিশেষ্য পদ কাকে বলে? শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ। তার মানে কি পৃথিবীর যত নামবাচক শব্দ আছে সবই কি বিশেষ্য, তাই না? সেটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, গাছ হোক, পালা হোক, দেশ হোক, পাহাড় হোক, পর্বত হোক, বই হোক, পুস্তক হোক, নদ হোক, নদী হোক, যাই হোক না কেন, যত নাম আছে সবই কি বিশেষ্য। তাহলে সর্বনাম কাকে বলে? সর্বনাম কাকে বলে? বিশেষ্য কি? বিশেষ্যর পরিবর্তে যে পদটা ব্যবহার করা হয়, মানে কি বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। এই সর্বনামকে কি বলা হয়? বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। অথবা খুব সহজ করে বলবা যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাকেই কি বলা হয়? সর্বনাম বলা হয়। ধরে নাও আমি বলছি যে হলো খায়রুল কি প্রতিদিন স্কুলে যায়, তাহলে খায়রুল প্রতিদিন স্কুলে যায়, এখানে মনে করো খায়রুল হলো কি বিশেষ্য। তারপরে আমি হয়তো ব্যবহার করছি যে সে কি বিকেলে খেলা করে, তাই না? তার বাবা একজন শিক্ষক। তাহলে এই যে খায়রুল ব্যবহার করলাম প্রথমেই, সেটা বিশেষ্য, এবং তারপরে আমি কি করলাম? খায়রুলের জায়গায় সে ব্যবহার করেছি, তাহলে সেটা কি সর্বনাম। এবং তারপরের বাক্যতে আমি গিয়ে তিনি ব্যবহার করেছি, তাহলে তিনিটা কি? সেটাও একটা সর্বনাম। তার মানে কি যে বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দই আসলে সর্বনাম, অথবা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাকেই কি বলা হয়? সর্বনাম পদ বলা হয়। তাহলে সে, তিনি, তার, এটা, ওটা, সেটা, তারপরে সেখানে, ওখানে, কিংবা যথা, তথা, আমি, তুমি, তোমরা, আমরা,
এগুলো আপনি আপনারা এগুলা কিন্তু প্রত্যেকটাই এক একটা কি সর্বনাম। তো যখন তোমরা আর একটু এই যে উপর ক্লাসে উঠবে, 9-এ যখন উঠবে, তখন গিয়ে এগুলার আবার আলাদা আলাদা করে বিশেষের শ্রেণী বিভাগ পাবে, সর্বনামের শ্রেণী বিভাগ পাবে, সেগুলো আরো ডিটেল অধ্যায় তোমাদের দেওয়া আছে। তো তোমাদের ক্লাস 8-এ যতটুকু মানে জানার কথা বা যতটুকু পড়ার কথা এতদূর পর্যন্ত পড়লেই কি হবে যে ক্লাস 9-এ গিয়ে পরবর্তী অংশগুলো আমরা আরো খুব সহজেই কি করতে পারবো, ধরতে পারবো। তাহলে আমরা বিশেষ্য পেলাম, সর্বনাম পেলাম, এরপরে হচ্ছে কি আছে, বিশেষণ আছে। তো বিশেষণ কাকে বলে বলো তো? বিশেষণ পদ কাকে বলে? যে কেউ বলো। কি করে? যে পদ কি করে? বিশেষ্য, সর্বনাম, ক্রিয়ার কি করে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাই না? কি তাহলে যে পদ দ্বারা বিশেষ্য পদ, বিশেষণ পদ এবং ক্রিয়াপদের কি করা হয়? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, তখন সেটাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়, তাই না? বলছে যে কি, যে বাবা আমাকে 10 টাকা দিয়েছে, তাই না? তাহলে এই যে 10 টাকা, এটা কি? টাকাটা হলো বিশেষ্য, তাই না? আর 10টা কি? তার হলো পরিমাণ, যে তোমাকে 10 টাকা, বা সংখ্যা, যে তোমাকে 10 টাকা দেওয়া হয়েছে, টাকাটা বিশেষ্য আর এই 10টা কি? ওই বিশেষ্যের মনে করো যে পরিমাণ। তাহলে 10 হলো কি? বিশেষণ। বলছে যে বাগানে লাল গোলাপ ফুটেছে, তাই না? তাহলে গোলাপটা কি? গোলাপ হলো কি? বিশেষ্য, তাই না? আর এই যে লাল, তার রংটা, এটা কি? এটা হলো বিশেষণ, তাই না? বলছে যে বাজারে গিয়ে তাজা মাছ কিনেছি, তাহলে মাছটা কি? বিশেষ্য। আর ওই কেনা মানে তাজাটা কি? তার ওই মাছের অবস্থা। পচাও তো কিনতে পারতা, তাহলে পচাটা কি? পচাটাও কিন্তু বিশেষণ। তাহলে ওই তাজাটাও যেরকম বিশেষণ, পচাটাও ওরকম বিশেষণ। বলছে যে ছেলেটি কি? বুদ্ধিমান, তাই না? মেয়েটি বুদ্ধিমতী, তাহলে ছেলেটি কি? বিশেষ্য পদ, আর ওই বুদ্ধিমান কি? বিশেষণ। তাহলে ওই বুদ্ধিমতী কি? সেটাও বিশেষণ, তাই না? তার মানে কি? বিশেষণ হলো বিশেষ্য, কখনো সর্বনাম বা কখনো ক্রিয়ার। বলছে যে তুমি বন্ধুকে বলছো যে এই করিম জোরে হাঁটো, তাই না? তাহলে এই যে হাঁটাটা কি? ক্রিয়াপদ, কিন্তু তার সামনে তুমি আবার কি ব্যবহার করছো? বলছে জোরে হাঁটো, তাহলে এই জোরেটা কি? ওই ক্রিয়াপদের বিশেষণ, তাই না? বলছি যে আমরা ক্লাসে যখন তোমরা ডিস্টার্ব করো কি বলে? এই আস্তে কথা বলো। তার মানে কি? যে ওই কথা বলাটা কি? ক্রিয়া, আর আস্তেটা কি? ওই ক্রিয়ার গুণ। তো এরকম যেটা, যে যখন কি করবে? বিশেষ্য, বিশেষণ বা এরকম ক্রিয়ার কোনো দোষ বোঝাবে, কোনো গুণ বোঝাবে, বা কোনো সংখ্যা বোঝাবে, কিংবা কোনো পরিমাণ বোঝাবে, এরকম যখন বোঝাবে তখন সেটাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। তাহলে এবার বলো বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ যে শব্দ দ্বারা কোনো কিছু দোষ, গুণ, বর্ণ কোনো কিছু বোঝায়। না বাবা, কোনো কিছু না। ওটা কি? মানে কি? যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়ার, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়ার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। আরেকবার বলো। যে শব্দ দ্বারা বিশেষ্য, সর্বনাম, হ্যাঁ, যে শব্দও ব্যবহার করতে পারো, যে পদও ব্যবহার করতে পারো। বলো। যে যে পদ পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়ার এবং এবং ক্রিয়ার দোষ, গুণ ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষণ বলে। তাকে বিশেষণ পদ বলে, তাই না? তাহলে আমরা কি পেলাম? বিশেষ্য পেলাম, সর্বনাম পেলাম, বিশেষণ পেলাম, তাই না? এরপরে কি আছে? ক্রিয়া আছে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? বা অব্যয় পদ বলো। অব্যয় কাকে বলে? অব্যয়ই আগে বলো। অব্যয় পদ কাকে বলে? অব্যয়কে যদি আমরা কি করি? যে ব্যাস বাক্যে ফেলি, তাহলে কি হবে? ন ব্যয় মানে অব্যয়, অব্যয়। তার মানে কি? যে পদের কোনো কি নাই? ব্যয় নাই, বাক্যে অপরিবর্তিত অবস্থায় ব্যবহার হয়। যে পদ কি হয়? যে বাক্যে অপরিবর্তিত অবস্থায় ব্যবহার হয়, তাহলে সেটাকে কি বলা হয়? অব্যয় পদ বলা হয়। যেমন এবং, ও, আর, সুতরাং, জন্যে, পর্যন্ত,
তাই না? এগুলো কিন্তু এক একটা কি অব্যয় পদ। এই পদগুলো বাক্যে সব সময় কি করে যে মধ্যে বসে মনে করো বাক্যের হলো অর্থ প্রকাশে সহায়তা করে, কখনো শোভা বর্ধন করে, কখনো বাক্যের অর্থ সংকুচিত করে। তো এত কিছু মনে করো যে বললে হয়তো বা তোমাদের নাও মনে থাকতে পারে। তো এটা শুধু মাথায় রাখবা যে যে পদের কোনো ব্যয় নাই, মাথায় এটা রাখবা। আর যে পদটা কি হয় বাক্যে অপরিবর্তনীয় অবস্থায় ব্যবহার হয় সেটাকে কি বলা হয়? অব্যয় পদ বলা হয়। কিছু যদি মনে না থাকে তাহলে অন্তত এই তিনটা অব্যয় মনে রাখবা, যে এবং, ও, আর, জন্য, পর্যন্ত, এগুলা কিন্তু প্রত্যেকটাই এক একটা অব্যয়। এবং, ও, আর, জন্য, পর্যন্ত, সুতরাং এগুলো প্রত্যেকটাই এক একটা অব্যয়। তাহলে বলো অব্যয় পদ কাকে বলে? যে পদের কোনো ব্যয় নাই বা অপরিবর্তিত অবস্থায় বাক্যে ব্যবহার হয়। যে পদ অপরিবর্তিত অবস্থায় বাক্যে ব্যবহার হয় সেটাকে কি বলা হয়? অব্যয় বলা হয়, তাই না? অব্যয় পদের উদাহরণ বলো দেখি। অব্যয় পদের আমি কি কি উদাহরণ বললাম? সুস্মিতা বলো। এবং, ও, আর, এবং, সুতরাং, জন্য। হ্যাঁ, জন্য, পর্যন্ত, এগুলো প্রত্যেকটাই এক একটা অব্যয় পদের উদাহরণ। এরপরে বলো ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু করাকে বোঝায়। হ্যাঁ, তার মানে কি এক কথা এটা মাথায় রাখবা যে যে পদ দ্বারা যাবতীয় কাজ করা বোঝায়। মানে পৃথিবীতে যত রকমের কাজ আছে, সেটা তোমার খাওয়া হোক, শোয়া হোক, ওঠা হোক, লিখা হোক, বসা হোক, ঘুমানো হোক, কাঁদা হোক, নাচা হোক, চলা হোক, তাই না? প্রত্যেকটাই কাজ। তাহলে বলছে যে পদ দ্বারা যাবতীয় কাজ করা বোঝায় সেটাকেই কি বলা হয়? ক্রিয়াপদ বলা হয়ে থাকে। তাহলে যে পদ দ্বারা যাবতীয় কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? ক্রিয়াপদ বলা হয়। তাহলে কয়েকটা একটু ক্রিয়াপদের উদাহরণ বলো। যাওয়া, যাওয়া, খাওয়া, ওঠা, বসা, চলা, তাই না? গাওয়া, নাচা, প্রত্যেকটাই হলো এক একটা ক্রিয়াপদ। তাহলে আজকে আমি যতটুকু তোমাদের সঙ্গে এই যে কথা বললাম, এইটুকুর মধ্যে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? যে ম্যাম এই জায়গাগুলো আমাদের সমস্যা আছে বা বুঝি নাই, বা আরেকবার বলেন। আছে? তার মানে কোনো সমস্যা নাই নাকি? এই অধ্যায়টা কি তোমরা এর আগে পড়েছো? এই শব্দ পদ অধ্যায় এর আগে কি কখনো তোমাদের হয়েছে বাংলা ব্যাকরণের? খায়রুল কথা বলছো না কেন? কথা বলো। হয়েছে ম্যাম। কবে হলো? মিঠুন স্যারকে নিয়েছেন? আগে একবার নিয়েছিল। সেটা কি এই অনলাইন নাকি যখন ক্লাস হয়েছিল তখন? অনলাইন। ও, তো স্যার তো আমাকে বললো যে শব্দ ও পদ অধ্যায় আপনি করান হয় নাই মনে হয়। আমি অবশ্য ওনার সঙ্গে ডিটেল কথা, মানে পুরোটা হয়েছিল না। পুরাটা হয়েছিল না, না? আচ্ছা ঠিক আছে। তো আগামী ক্লাসে তোমরা কি করবে? যে পরবর্তী যে অংশটা আছে 4.1, দেখো 4.1-এ বলা আছে যে লিঙ্গান্তরের নিয়ম উদাহরণ। এখানে কিন্তু তোমাদের কয় পর্যন্ত দেখো, এখানে 7 পর্যন্ত রুলস দেওয়া আছে। যে এগুলা মানে মুখস্থ করার দরকার নাই, এমনি একটু সুন্দর করে দেখে নিবা যে লিঙ্গ শব্দের অর্থ কি, লিঙ্গ কাকে বলে, তারপরে লিঙ্গের প্রকারভেদ গুলা, এবং এই পুংলিঙ্গকে যখন আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তর করব তখন আসলে কোন কোন নিয়মগুলি আমাদের মানতে হবে বা বুঝতে হবে বা দেখতে হবে বা শিখতে হবে। তাহলে এখানে দেখো 7 নম্বর পর্যন্ত তোমাদের
রুলস দেওয়া আছে, এই রুলস গুলো একবার করে দেখবা। আর এরপরে তোমাদের দেওয়া আছে যে শব্দের শেষে আ প্রত্যয় যোগ করে তোমরা কিভাবে পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গে পরিণত করবে। তারপরে 2 নম্বরে দেওয়া আছে যে আয়ের জায়গায় ই প্রত্যয় বসিয়েও করা যায়, আবার কখনো দীর্ঘই প্রত্যয় বসিয়েও করা যায়, আবার কখনো নয়ের অশ্বই বা নয় দীর্ঘই প্রত্যয় যোগ করেও করা যায়। আবার 5 নম্বরে বলা আছে যে শব্দের শেষে আনি মানে নয়ের অশ্বই বা নয়ের দীর্ঘই আনি, এরকম কি যোগ করেও আমরা কি করতে পারি, পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গে পরিণত করতে পারি। তাহলে আগামী ক্লাসে তোমরা কি করবে, এখানে যে 7 নম্বর রুলস পর্যন্ত সুন্দর করে দেখবে এবং এই প্রত্যয়গুলো যে যোগ করে করে যে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত করা যায় সেটা তোমরা 5 নম্বর রুলস পর্যন্ত খুব সুন্দর করে আগামী ক্লাসের জন্য কি হবে, রেডি হয়ে আসবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় যে এই ক্লাসগুলি করছো এই ক্লাস অনুযায়ী একটু বাসায় কি করবে, প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে তোমাদের সব পড়াগুলি কিন্তু ঘরে বসে আমরা কি করতে পারছি, রেডি করতে পারছি, তাই না? তো ঠিক আছে, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Entonces, yo sé, el salto de